জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় বন্ধুগণ, আমরা একটা চরম দুঃসময় আপনাদের এখানে এসেছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষকে যে তারা আমাদেরকে মাঠ দিয়েছেন। তাদের এই মাঠ ব্যবহার করার জন্য, করতে দেওয়ার জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। যিনি স্কুলের হেডমাস্টার বা সভাপতি বা অন্য কেউ এই স্কুলের ইতিহাস হয়তো জানেন না। এই স্কুলে একটা মস্ত বড় ইতিহাস। সেই 7ই অক্টোবর সেদিন ছিল স্বাধীনতার রাত। ভুয়াপুর দখল হয়েছিল, যে দখলে কুদ্দুস শহীদ হয়, সালাম শহীদ হয় সিঙ্গুরিয়া স্কুলে। সেই সময় 108 জন রাজাকার ধরা পড়েছিল। তার মধ্যে এই স্কুলের পাশে তখন এই ওয়াল ছিল না, 4 জন রাজাকার ছিল। সেই 4 জন রাজাকার আমাদের আশরাফ গিরানি আছে, আর একটা ওর নাম কি ক্যাপ্টেন মোতাহার, আরেকটা কার সাথে যেন আরো এরকম 6 জন 7 জন মুক্তিযোদ্ধারা যখন যাচ্ছিল পাশে লুকিয়েছিল, কাপড় চুপড় সম্পূর্ণ খুলে বসে ছিল। তারা যখন সামনে গেছে, ছাড়বো, আমরা সারেন্ডার করব। আমি যখন বিকেল বেলা তাদের জিজ্ঞেস করলাম, তখন তারা, আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কি বলছে, আমরা সারেন্ডার করছি। তখন আমি জিজ্ঞেস করলাম সারেন্ডার কি বলছে, বলছে সারেন্ডার তো এমনি ভালোই আছে। তো পয়লা জামা কাপড় সব খুইলা চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। এরা আমাদের সামনে জামানোর সহ যখন ছাড়বো আমরা সারেন্ডার করছি। এই স্কুলের এটা হলো ইতিহাস। চোখ বন্ধ করেও সারেন্ডার করে, এবং তাতে বলছিল যে হ্যাঁ দুই চেষ্টা সব করো আজকে সারেন্ডারের মধ্যে। আমার খুব ভালো লাগছে যখন আমি শুনছি যে এই স্কুলের মাঠে ভিতরে সবার আয়োজন করেছে, তাতে আমি খুব খুশি হচ্ছি। এবং বক্তাদের বক্তৃতা শুনে আরো খুশি। আমাদের এই ছোট ছোট বক্তারা এত সুন্দর বক্তৃতা করতে পারে। যদিও আমি ছোট ছোট বলছি, এরা কেউ ছোট না, কারো বয়স 70-এর নিচ্ছে না, আমার ছোট ভাই ছাড়া তাও বোধহয় হয়ে গেছে। যাই হোক, আমরা এখন একটা খুব খারাপ সময় পাই, আর এইভাবে দুয়াপুর আসতে পারবো কিনা, আমার আয়ুতে কুলাবে কিনা, আল্লাহ মঞ্জুর করবেন কিনা, আমি কিচ্ছু জানি না। দুয়াপুরে আমি স্বাধীনতার পরে প্রথম এসেছিলাম, আমাকে কলেজ মাঠে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, না হলেও 50 ভরি সোনা দেওয়া হয়েছিল। তখন সোনার দাম ছিল 120 টাকা। আমাদের কমান্ডারদেরকে দিয়েছিল, আমাকে দিয়েছিল। সেই সম্বর্ধনা সভায় প্রিন্সিপাল ইব্রাহিম খান আসবেন কি আসবেন না, কারণ প্রিন্সিপাল ইব্রাহিম খান মুক্তিযোদ্ধা ছিলেন না। তাহলে কি রাজাকার ছিলেন? উনি তাও ছিলেন। প্রিন্সিপাল ইব্রাহিম খান আমাদের এই বাংলা এবং ভারত উপমহাদেশে প্রিন্সিপাল ইব্রাহিম খান না থাকলে মুসলমানেরা কোনদিন স্কুলে যেতে পারবে না। যেত আমরা কোনদিন আমাদের অতীতের সম্মানী লোকদের আমরা সম্মান করি নাই। প্রিন্সিপাল ইব্রাহিম খানের চাইতে বড় মানুষ ভুয়া করে টাঙ্গালে ছিল না। সেই প্রিন্সিপাল ইব্রাহিম খান আমার সম্বর্ধনায় আসবেন কি আসবেন না, তার
প্রিন্সিপাল ইব্রাহিম খান তার কোন মিটিংয়ে, তিনি আমার মিটিংয়ে আসা তো দূরের কথা, তার মিটিংয়ে একজন শ্রোতা হিসাবে যাওয়া আমার জন্য গর্বে। তাই তিনি আসবেন এবং এসেছিলেন। এইভাবে আমি ছাত্র জীবনে যে সাহায্য পেয়েছি মুক্তিযুদ্ধে তার থেকে দ্বিগুণ পেয়েছি, তাই আজকে আশা করি আজকের যুদ্ধে তার থেকে 4 গুণ পাবো। মুক্তিযুদ্ধের এক মহানায়ক লতিফ সিদ্দিকী, অনেক মহানায়ক কেউ বলতে পারে নাই, কেউ বলে নাই এই গোবরের সন্তান মতিউজ্জামান খান। টাঙ্গাইলে যে সংগ্রাম পরিষদ হয়েছিল, যারা হুয়ার ছিলেন মতিউজ্জামান খান আর লতিফ সিদ্দিকী ছিলেন তার মুক্তিযোদ্ধার সংগঠন। মতিউজ্জামান খান চেয়ারম্যান, লতিফ সিদ্দিকী আহ্বায়ক, আর 7 জনকে নিয়ে কমিটি করা হয়েছে। সে 7 জনের মধ্যে আমি ছিলাম না, আমার চেয়ে অনেক বড় বড়রা ছিলেন। তাই টাঙ্গাইলের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল মতিউজ্জামান খান এবং লতিফ সিদ্দিকীকে কেন্দ্র করে। তাই গত বর্ষ লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা আমরা মেনে নেব না। অধ্যাপক ইউনূস, আপনাকে আমি খুব সম্মানের চোখে দেখেছি। হাসিনা সরকার যখন আপনার সব গ্রামীণ ব্যাংক মাটির নিচে ঢাইয়ে দিতে চেয়েছিল, আমি রাত দিন আপনার পক্ষে কাজ করেছি। ভুলে গেছে? বাংলাদেশের মানুষ কিন্তু ঋণে জর্জরিত। এখানে যতগুলো মানুষের রয়েছে 10 জন ঋণ ছাড়া আছে কিনা আমি জানি না। শেরে বাংলায় ফজলুল হক ঋণ সালিসে ভোট করে কৃষককে বাঁচিয়েছিলেন। আবার সেই রকম একটা ঋণ সালিসি ভোটের মতো কিন্তু অবস্থা হয়েছে। আপনাকে হাসিনা সুদখোর বলেছে, ঘুষখোর বলেছে, অন্যরাও বলেছে, আমি কখনো এটা বলি নাই। কিন্তু আমি আপনাকে বলবো, মুক্তিযোদ্ধাদের উপর এই আঘাত হানা, যদি আপনি মুক্তিযুদ্ধের পক্ষে হয়ে থাকেন তাহলে আপনার উপরেও আঘাত হানা হয়েছে। আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন তাহলে লতিফ সিদ্দিকীকে যখন বলা হয়েছে লতিফ সিদ্দিকীর 2 গালে জুতা মারো তালে তালে, তখন আমি এটা ধরে নেব আপনার অধ্যাপকের লোক ডক্টর ইউনূস আপনারও 2 গালে জুতা মারো তালে তালে বলা হয়েছে। আপনি যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে থাকেন তাহলে আপনার গালে জুতা মারা হয় নাই। আপনি যদি রাজাকার থাকেন, আলবদর থাকেন, শান্তি কমিটি হয়ে থাকেন তাহলে মারা হয় নাই। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে যদি আপনি থাকেন তাহলে আপনার গালেও জুতা মারা হয়েছে। আমি এর বিচার চাই, আমি এর বিচার চাই। আমাদের সভাপতি, এই সভার সভাপতি আমার অত্যন্ত স্নেহধন্য ফজলুল হক বীর প্রতীক, এমনি মুখ থেকে কেউ দেয় নাই। মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা রয়েছে সেই ভূমিকার জন্য দেওয়া হয়েছে। ওকে বীর প্রতীক না দিয়ে বীর উত্তম দেওয়া উচিত ছিল। যারা এটা বিবেচনা করেছে তারা ভালোভাবে বিবেচনা করতে পারে নাই। বলেছে কেউ নাকি তাকে বোম দিয়ে শেষ করেছে। ভালো কথা না, এটা করবেন না। আপনি আমাকে গ্রেপ্তার করবেন, নিয়ে যান। বঙ্গবন্ধুর মাথার উপর পেশাব করার পরে আর পরশুদিন লতিফ সিদ্দিকীর গালে গালে জুতা মারো, 2 গালে জুতা মারো তালে তালে। এরপরে আমার আর কিছু করতে হবে। 75 সালে আমাকে যখন গভর্নর করা হয় তখন আমি হুজুর মৌলানা ভাসানীর কাছে গিয়েছিলাম। হুজুর মৌলানা ভাসানী আমাকে বলেছিলেন
আমি যখন গেছি উনি উত্তেজিত ছিলেন। তিনি বলছিলেন, আমি কি কাওয়ার? আমি মরতে পারি না? আজকে আমারও 80 বছর বয়স, আমি মরতে পারি না। তাই ওগুলা করেন না। সম্মান যদি করতে চান করুন, সম্মান কিন্তু এটা কিন্তু কুড়িয়ে পাওয়া যায় না, কুড়িয়ে নেওয়া। যদি সম্মান না করেন, না করবেন। মুক্তিযুদ্ধ করে যদি দেশ বিসর্জন দিতে হয়, পাকিস্তান হয়, পাকিস্তানের কাছে অত্যাচারিত হওয়া তো আমার কাছে কিছুই না। কিন্তু বাংলাদেশে এই পোলারা জন্মাইল কেমনে, যাদের পাকিস্তানি মনোভাব? এটা আমাদের বুঝতে হবে না, দেখতে হবে না। আমি এ পর্যন্ত ওয়াকার সাহেবকে আমি ভালো করে চিনি না। এখন তিনি সেনাপ্রধান, আমি তাকে নিয়ে কথাও বলি না। ওয়াকার সাহেবের বাবা তাকে হয়েছি, তার বাবা একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, খুব ভালো মানুষ। তার নানারা জমিদার ছিলেন, দাদারা জমিদার ছিলেন। ৭৫-এ আমি যখন বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছিলাম, তাদের এলাকায় আমি অনেক ঘুরেছি। আমি লোকটাকে ভালো মানুষই মনে। তা যদি সেনাবাহিনী আমাদের গৌরব, পৃথিবীর বহু দেশে সেনাবাহিনী ওইটা বলেন পৃথিবীর বহু দেশে সেনাবাহিনী দেশ হওয়ার পরে সেনাবাহিনী হয়, আর আমাদের দেশে সেনাবাহিনী আগে হয়েছে। সেনাবাহিনীরা তার ত্যাগ তিতিক্ষা রক্ত ঢেলে দেশকে বানিয়েছে। আমাদের সেনাবাহিনী কিন্তু অনেক গর্বিত সেনাবাহিনী। হাসিনার হঠাৎ এই আন্দোলনে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে, জনগণের সামনাসামনি না দেখে, সেটা সেনাবাহিনীর জন্য হাজার বছরের প্রশংসার একটা কাজ হয়েছে। কিন্তু সেই সেনাবাহিনী কেউ বলছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে, তাহলে তাদেরকে কিছু দেখতে হবে না? ক্যান্টনমেন্ট উড়িয়ে দিলে তাইলে আর কি থাকে? প্রধান, আপনি এটা দেখেন। সেনাবাহিনী, আপনাকে একটা কথা এই জন্য বলছি যে আপনার কথা আমি নিজ কানে শুনেছিলাম, টিভিতে দেখেছিলাম। আপনি বলেছিলেন দেশের দায়িত্ব আমি নিলাম, আলহামদুলিল্লাহ আপনি দেশকে ভালো করবেন। এই দায়িত্ব নিলে আপনি যদি সত্যি দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে দেশে এত অরাজকতা কেন? অধ্যাপক ইউনূস কিন্তু বলে নাই, তখন তিনি বাইরে ছিলেন। 5 তারিখে উনি বাইরে ছিলেন। আপনি বলেছিলেন আমাকে ভরসা করেন, আমি দেশের দায়িত্ব নিলাম, আমি দেশের হেফাজত করব। কোথায় হেফাজত? সকাল বিকাল ভাব হইতেছে, কোথায় হেফাজত? মুক্তিযোদ্ধা মঞ্চ নাকি মঞ্চ ৭১-এ আমাদের টাঙ্গাইলের সরকার আমাদের দেখা, তিনি বক্তৃতা করতে গেছেন, আলোচনা করতে গেছেন। আলোচনা করা কি নিষিদ্ধ? এবং মুক্তিযুদ্ধ নিয়ে এবং সংবিধান নিয়ে? তাহলে সেইখানে যারা মত করেছে, যারা সেই অনুষ্ঠান ভেঙেছে, সন্ত্রাস বিরোধী কাজ, সন্ত্রাসী কাজ তারা করেছে, না যারা বক্তৃতা করতে গেছিল, যারা শ্রোতা শুনতে গেছিল তারা গেছে? তারা যারা বক্তৃতা করেছে তারা অপরাধী, যারা শুনতে গেছে তারা অপরাধী, না যারা ভাঙতে গেছে তারা অপরাধী? যারা ভাঙতে গেছে তাদেরকে আপনারা অ্যারেস্ট করেন নাই, মামলায় দেন নাই, মামলায় দিচ্ছেন। যারা শুনতে গেছে বলতে গেছে। এবং দুর্ভাগ্যের আজকে 26 বছর কৃষক শ্রমিক জনতা লীগ করে আমি শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। সেই আমার দলের সাধারণ সম্পাদক এর সঙ্গে
বন্ধুরা, কোঠা বিরোধী, বৈষম্য বিরোধীরা, আপনাদের একার ক্ষমতায় শেখ হাসিনা যায় নাই। আল্লাহর তরফ থেকে আল্লাহর গজব করেছে বলে শেখ হাসিনার বিদায় হয়েছে। অন্যায় করেছে, জুলুম করেছে, সেই জুলুম তো আপনারা তার 10 গুণ বেশি করে করছেন, তাহলে আপনাদের বিদায় হবে না? সেই জন্য বলছি, সাবধান, সাবধান হন। সাবধান ছাড়া আপনাদের কোনো উপায় নাই। প্রিয় বন্ধুগণ, আমি আজকে এখানে এসেছিলাম, আমার বারবার মনে পড়ছে, এখানে আমাদের দুদু ভাই ছিলেন, মোয়াজ্জেম হোসেন দুদু ভাই, বড় ভালো। এখানে আওয়ামী লীগের নেতা ছিলেন, প্রধান নেতা ছিলেন। তার কথা আমার আজকে মনে পড়ছে। আমার সঙ্গে তার গোপালপুরে দেখা যায়। সে গোপালপুরে থেকে মুক্তিযোদ্ধারা তাকে আটকিয়ে রাখছে। গোপালপুর থেকে যখন আমি এই মির্জাপুরের রাস্তা দিয়ে হাইটে আসলাম, আইসা দেখি ধোয়া ভরেও আটকে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, যেখানে যাই সেখানে আপনারা অ্যারেস্ট করে কি ব্যাপার? দেখি আমার বিপক্ষের লোকেরা বোধ হয় আগে আগে চলে যায়, মুক্তিযুদ্ধ কমান্ডার বলে, আর আমার বেঁধে থাকে, আর আপনি পরে পরে আসেন ছেড়ে দেন। আমি এরকম একজন মানুষ যিনি মুক্তিযোদ্ধাদের এত যত্ন নিয়েছেন, কল্পনা করা যায় না। দুদু ভাই না থাকলে আমার তো মনে হয় উভয়পুরে মুক্তিযোদ্ধাই করা যেত। এখানে হালিম, জিয়া, ভোলা, আলিম আছে না, সবার আলিম, ভোলা, প্রতাপক্ষ, সিরাজ, সবার কথা আমার মনে হয়। কানছে গো বেচারা আমারে ফোন দেয়া আহারে নেমে আর ভাই এই চাচা জাহাজ দখলের পরে ক্যাপ্টেন মুয়াত্তা আর সামাদ গমা দুইজন যে জাহাজ হচ্ছে, সামাদ গমার তো খাওয়ার দিকে সবসময় একটা ঝোঁক ছিল, সব সময় ওদের কিন্তু জাহাজে রান্না করে প্রথম বুঝছে 130 জন না 35 জনের খাবারের অর্ধেক মাংস, খালি মাংস, ভাত ছাড়া মাংস, ও সামান একাই খেয়ে যাবে। এই হলো আমার সামর্থ্য। আমি যে জন্য কথাটা বলছি, শুরুতে তোমরা আমার পাশে দাঁড়িয়েছিল, আল্লাহর রহমত একটা জয় এসেছিল, একেবারে শেষ বয়সে তোমরা আরেকটা বার আমার পাশে দাঁড়াও। মিটিং এ ব্যস্ত মানুষের পাশে দাঁড়াই, মানুষের সেবক হই। এই জন্য আমরা একটা তালিকা করতে চেয়েছি এবং অসংখ্য মানুষ সে তালিকাতে 1000-1100 টাকা দিয়ে করেছে। আমি বলেছি তোমরা আমাকে দরকার করলে একটা বছর প্রথমবার 1000 টাকা, তারপরে 500 টাকা আমরা একটা কমিটি করি। টাঙ্গাইল একটা জাদুঘর করি, সরকার জায়গা দিয়েছিল, আবার নিয়ে গেছে, ওটা আমরা ইনশাআল্লাহ আবার ফিরিয়ে করি। তো তোমরা তো দাম ধ্যান করো, এগুলো তো একে উঠে দাও না। যারা তালিকাভুক্ত, যারা ভাতা পান, সরকারি পান তারা, এবং যারা এখন পর্যন্ত তালিকাভুক্ত হয়নি, আমি কিন্তু সত্যিকারে বলছি কাদেরিয়া বাহিনী পুরো তালিকাভুক্ত হতে পারে নাই। বঙ্গবন্ধু নিহত হওয়ার সাথে সাথে আমি যখন প্রতিবাদ করেছিলাম, সেই প্রতিবাদের সময় কেউ পরিচয় দিতে সাহস পায় নাই যে আমরা কাদেরিয়া বাহিনী, যে কারণে তারা দরখাস্ত করতে পারে নাই, যায় নাই। আবার কোন সময় বলতেছে লাল বার্তা, সবুজ বার্তা, যে বার্তা বার্তা নাই, তোমরা সঠিকভাবে লিখে যদি যে আমি অমুক জায়গায় ছিলাম, আমি এই কাজটা করেছি, একজন মুক্তিযোদ্ধা সেই আমি মানি যে 10 বার লাগাতার মুক্তিযোদ্ধাদের খাওয়াইছে, গ্রামে পাহারা দিছে, যে মুক্তিযোদ্ধাদের রাস্তাটাকে নিয়ে গেছে, এগুলো আমি তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে গ্রহণ করি। এখানে
এখানে একটা কথা আমি তোমাদের বলতে চাই, তোমরা যদি আমার পাশে এসে দাঁড়াও, তোমরা যা যাবে তাই হবে, পাশে না দাঁড়ালে হবে না। আমি কিন্তু বুঝতে পারি না যে তোমরা বুঝতে পারতেছ। তোমরা পাশে দাঁড়ালে তোমরা যা বলবে তাই হবে। আমি কিন্তু ইতিমধ্যেই গভর্নমেন্টকে লিখে দিয়েছি যে যে পরিমাণ দ্রব্যমূল্য তাতে সম্মানী ভাতা মুক্তিযোদ্ধাদের সম্মানের সাথে দিতে হবে এবং তা 50,000 করে টাকা দিতে হবে। আরো সমস্যা আছে, ইচ্ছা হইল কারো পছন্দ হইল না, সে করলো মুক্তিযোদ্ধা না, যাচাই বাছাই, যা যাচাই বাছাই হয়েছে হয়েছে। সেখানে যদি কেউ ভুলও থাকে হয়েছে, পাশ একবার পাশ, পাশকে নিয়ে কোনো নাড়াচাড়া চলবে না। সেই জন্য আমি বয়স হয়ে গেছে, 2 হাত জোর করে বলছি, আমাদের এই সংগঠন আওয়ামী লীগেরও না, বিএনপিরও না, অন্য দলেরও না। এই সংগঠন স্বাধীনতা, এই সংগঠন মুক্তিযুদ্ধের, এই সংগঠন জয় বাংলার, এই সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই জন্য এইখানে যারা যুক্ত থাকবে তারা বিএনপি করতে পারবে না, এটা কোনো কথা না। তারা আওয়ামী লীগ করতে পারবে না, এটাও বুঝতে হবে। আওয়ামী লীগ করার ইচ্ছা করো, আওয়ামী লীগের কথা আমি দেখতেছি, বিএনপির যদি এখন থাকে হোক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি তোমাদের আল্লাহর রাস্তে বলছি, বাংলাদেশের জন্য বলছি যে তোমরা 71-এ যেমন এক মন এক প্রাণ হয়ে যুদ্ধ করে জয়লাভ করেছিলে, আবার আমরা 25-এ এক মন এক প্রাণ হয়ে আবার আমরা সংগ্রাম করে জয়লাভ করতে চাই। আল্লাহ তোমাদেরকে রহমত করুন। খোদা হাফেজ।